প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের মধ্যরাতের নিয়মিত আয়োজন ইয়াং নাইট। ইয়াং নাইটে প্রীতরেজা আছি এবং আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন আরমানুল হক, প্রতিষ্ঠাতা বাংলা টকিং টম, এবং আমাদের সাথে স্কাইপে আছেন সাজিয়া আফরিন আনুশকা, ক্রিয়েটিভ এবং অ্যাডমিন বাংলা টকিং টম। এছাড়া উনি ভাইস প্রেসিডেন্ট, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ওয়াল মেরিট এবং ইউএন। আলাপচারিতায় যাওয়ার আগে একটু করে জেনে নিব যে আসলে আমাদের সংবাদপত্রে কি আছে আজকে শিরোনামে। bdnews24.com আমরা দেখতে পাচ্ছি সার্চ কমিটির আমন্ত্রণের তালিকা থেকে রশিদ বাদ, এবং যে কারণে সার্চ কমিটি নাম দেয়নি 6 দল। আমরা এখন দেখে নেব বাংলা ট্রিবিউনের শিরোনাম। একই শিরোনাম করেছে যে ইসি কমিটিতে 20 জনের শর্টলিস্ট সার্চ কমিটির। এছাড়া একটা খবর আছে, নাখালপাড়ায় বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে অর্ধশত ঘর। আমরা চলে যাব আলাপচারিতায়। আমাদের সাথে আছেন আরমানুল হক। আরমান ভাই, অভিনন্দন ডাক্তার সেটে, কেমন আছেন আপনি? খুব ভালো, আপনি কেমন আছেন? আপনাকে পেয়ে ভীষণ ভালো আছি। জানতে চাই বাংলা টকিং টমের আইডিয়াটা কিভাবে এলো? বাংলা টকিং টমের আইডিয়া আসছে মালয়েশিয়াতে থাকতে। সো একা ছিলাম, তারপর কিছু করতে হবে, একটা ইউনিক কিছু, ফানি। সো সামহাও আইপ্যাডটা খুলে কথা বলা শুরু করলাম। সো রিপ্লাই দিচ্ছে, একই জিনিসই রিপ্লাই হচ্ছে। তো আমি ভাবলাম যে দুইটা ক্যারেক্টার যদি থাকে কেমন হয়। সো আমি ছেলে, আমি মেয়ে, বা আমি বাবা, আমি মা। সো ওইভাবে করে নিজে নিজে কথা বলে বলে ফেসবুকে পোস্ট করা শুরু করলাম। সো স্টার্টেড বিগ। আস্তে আস্তে দেখলাম অনেক শেয়ার হলো। আস্তে আস্তে ওইভাবেই আইডিয়া চলে আসলো যে করতে হবে। জস, সেই জায়গা থেকে আসলে এত জনপ্রিয়তা হবে সেটা তো আপনারা ভাবেননি। আপনার কাছে আবারও ফিরবো, একটু করে সাজিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি। সাজিয়া, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? ভালো আছি। ইয়াং নাইটের পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে। জি। আরমান ভাই, সো এটা যখন শুরু করলেন, প্রথমে তো আপনি একদমই ছোট্ট একটা জায়গা থেকে হয়তো ভেবেছেন যে নিজের মতো করে হয়তো সময়টা কাটানো, কিন্তু পরবর্তীতে এটাকে যে পাবলিকলি চলে আসা এবং ভিন্ন ভিন্ন মজার বিষয় নিয়ে আসলে এটা কাজ করাটা, সো আমরা আসলে যখন আসলে বাংলা টকিং টম দেখে আমি খুব মজা পাই। আপনার ওই শুরুর সময়ের সেই শব্দটা শুনলেই আসলে আমার মধ্যে এক ধরনের অন্যরকম একটা মজা কাজ করে। কিন্তু এটার ক্রিয়েটিভ কন্টেন্টটা বা কিভাবে আসলে আপনারা মাথায় এটা নিয়ে কাজ করেন আসলে বাংলা টকিং? একদম প্রথম দিকে যখন ছিল তখন আমার খুব পার্সোনাল ইস্যুসগুলো ছিল। যেমন ধরেন আমার পার্সোনাল ইস্যুস, আমার বাবা মায়ের সাথে রিলেশন কেমন ছিল, বা আমার বাবার সাথে আমার ভাইয়ের রিলেশন কেমন ছিল, আমাদের বাসার বুয়ার রিলেশন কি ছিল আম্মার সাথে। সো এগুলো নিয়ে আগে প্রথম হয়তো 2-3 মাস এগুলা কন্টেন্টগুলো বানানো হয়েছিল। একটা টাইমে চিন্তা করলাম যে না, মানে তখন ফেসবুকে আস্তে আস্তে দেখছি অনেক পেজেস আসতেছে, অনেক আপনার অনলাইন কন্টেন্ট ডেভেলপ হচ্ছে। সো আমি ভাবলাম যে আই নিড আ টিম। অনেকের সাথে কাজ করা শুরু করা হলো, কিছু মানুষ থেকে কিছু আইডিয়া নেওয়া হলো। সো দেন আনুশকার সাথে কথা হয়েছে। সো আনুশকার কিছু ভয়েস নেওয়া হলো। আগে একাই ভয়েস দিতাম, এখনো অলমোস্ট অনেক ভিডিওসে একা ভয়েস দিই, বাট সামটাইমস টু মেক ইট সাউন্ড ইউনিক কিছু ডিফারেন্ট ভয়েসেস নেই, কিছু আইডিয়া নেই, যেটা ওয়ান অফ দেম ইজ আফরিন। সো ওইভাবে করে করে নতুন কিছু কন্টেন্ট যেগুলো ফেসবুকে রিলেট করা যায়, মানুষের লাইফের সাথে রিলেট করা যায়, ওইভাবে করে কন্টেন্ট ক্রিয়েট করা। আমরা একটু করে সাজিয়াকে জানতে চাই। সাজিয়া, শুনতে পাচ্ছেন আমায়? জি, শুনতে পাচ্ছি ভাই, আচ্ছা বলেন। সাজিয়া, যখন আসলে আপনারা কোনো একটা বিষয় নির্বাচন করেন, কি বিষয়টা আসলে প্রাধান্য থাকে? মানে সেটা কি জাস্ট নিজের ভালো লাগার কোনো একটা বিষয়, নাকি কোনোভাবে এটার সাথে কোনো সামাজিকভাবে কোনো একটা বিষয় উঠে আসে? আমাদের যদি একটু বলেন। এটা আসলে ডিপেন্ড করে। এটা আমাদের অনেক সময় অনেক পার্সোনাল অনেক জিনিস থাকে, যে ভাই আরমান ভাইয়া যেটা বললো যে বাসায় আমার মার সাথে যে রিলেশনটা, বা বাসার বুয়ার সাথে আমার মা কিভাবে কথা বলছে ওই কনভারসেশনটা। সো আমরা বেসিকলি আমরা ট্রাই করি যে হিউমারটাকে নিয়ে আসার। সো মাঝে মাঝে এমন অনেক কিছু হয় যে আমরা সোশ্যাল ইস্যুগুলি নিয়েও কথা বলি, বিকজ আমাদের ভয়েসটা আমরা চাইলে অনেক অনেক বড় একটা মানে অডিয়েন্সকে রিচ করতে পারি, যেটা হিউমার দিয়ে সম্ভব। আমাদের মিডিয়ামটা হয় হচ্ছে হিউমার। সো আমরা হিউমার ইউজ করে আমরা ওই অডিয়েন্সকে রিচ করি। অ্যান্ড যেটা নর্মালি একটা মানুষ যখন একটা সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলে, মানুষ ইজিলি বোর্ড হয়ে যায়, বাট যখন ওটাতে একটু রসিকতা বা হিউমার থাকে তখন মানুষ ওটাকে ইজিলি অ্যাকসেপ্ট করে। সো দিস ইজ আওয়ার টেকনিক। আপনারা যদি বলেন। এক্স্যাক্টলি, মানে নর্মালি আমরা যখন ফ্রেন্ডদের সাথে কথা বলি, এমন অনেক ইস্যুস আছে যেগুলো আমরা বললে হয়তো খুব বিরক্ত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, শুনতে যাচ্ছে না। সো ওই ইস্যুসগুলো যখন আমরা একটা ফানি টোন দিয়ে হিউমার ওয়েতে একটু রসিকতা করে আর কি, সো তখন ওই মেসেজটা গিয়ে হিট করে মানুষকে। দেখা যায় যে একটা সিরিয়াস, আমি একটা কথা বলতে যাচ্ছি, আম্মুর সাথে হয়তো আমার ঝগড়া হলো, আমি যদি এখন আম্মুকে বলতে যাই না তোমার ঝগড়া আমার পছন্দ হচ্ছে না, কেন এমনি কথা বলো,
ওইটা যদি বলি আম্মু আরো খেপবে আমার উপর। সো আমি যেটা করি, বাসায় যাই, সুন্দর মতন মাথা ঠান্ডা করি, সেম কনভারসেশনটাকে একটু মজা করে লেখি, ডেলিভারিটা একটু ডিফারেন্ট ওয়েতে দিই, দাওয়াতে একটু ফানি সাউন্ড করে। সো তখন আম্মু শুনলেও চিন্তা করে আসলে তো মনে হয় আরমানের সাথে এই ঝগড়াটা করা উচিত হয় নাই, ব্যাপারটা তো অনেক ফানি। সো ওই মেসেজটা দেওয়ার চেষ্টা করা যায়। সো এই মেসেজের পাশে মজা, এই জিনিসটা আসলে চেক ব্যালেন্সটা কিভাবে করেন সেই জিনিসটা জানবো। কিন্তু আমার মনে হয় যদি এটা ভীষণ জনপ্রিয়, তারপরেও কেউ যদি আসলে বাংলা টকিং টম এখনো কি বুঝতে না পারে, তাদের জন্য বোধহয় সবচেয়ে ভালো হবে যদি আমরা একটা ছোট ভিডিও দেখে আসি। ওকে, প্রিয় দর্শক, চলুন একটা বাংলা টমের ছোট্ট ভিডিও দেখে নিই। গার্লফ্রেন্ড যখন বয়ফ্রেন্ডের পেইনে অস্থির, তখন প্রুং 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 প্রুং। হ্যালো, কিলো বন্ধ না যে, আমি চলে যাচ্ছি, আর জ্বালাইতে আসবো না তোমাকে। এটাই তোমার সাথে আমার শেষ কথা। আমি তোমাকে অনেক জ্বালাই না, আজকের পর থেকে আর জ্বালাবো না। এই জান, কিসে কি করছো তুমি বলো তো? আমি আর বাঁচতে চাই না। আজকে আমি 3 থেকে 4টা রিল্যাক্সিং খাইছি, বুঝছো? চিনো তো না ওই যে ঘুমের ওষুধ? ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে। এটাই আমার শেষ ঘুম, আমাকে ক্ষমা করে দিও মুভিজ। না জান, কি করতেছো তুমি এগুলো উল্টাপাল্টা কাজ? আরে আমি তুমি শুনো, তুমি এগুলো পাগলামি করো না, বুঝছো? তুমি যেটা বলবো আমি ওটা শুনবো। হ্যাঁ, তুমি এগুলো করো না। এখন আর এইসব বলে লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। এত রাত্রে আমাকে হসপিটালেও নিতে পারবা না, আর কোনো চান্স নাই মুভিজ। জান, তুমি যা বলবা আমি সব করব। প্লিজ তুমি শুনো, আব্বু যতই চেতুক, আমি গাড়ি নিয়ে তোমাকে শপিং মলে নিয়ে যাব, ঠিক আছে? ওই পার্সোনাল সামনেও ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকবা, আমার কোনো প্রবলেম নাই, যতই কিছু হোক আমি থাকবো। তুমি এইসব উল্টাপাল্টা কইরো না। তোমার গুলশানও নিয়ে তুমি কালকের থেকে দেখো সবকিছু, সব তোমার, গাড়ি তোমার। জান, বিশ্বাস করো, তুমি এরকম পাগলামি করো না। সত্যি তো? হ্যাঁ জান, একদম সত্যি। ঠিক আছে, তাইলে এখন ঘুমাই, ভেবে দেখবো ঘুম থেকে উঠে। ভীষণ মজার, ভীষণ মজার। আমি তো পার্সোনালি আমি ফ্যান বাংলা টকিং টমের, আমার ভালো লাগে, এবং আমার কাছে হিউমারটাও খুব ভালো লাগে আর কি। এটা একটু শুনি আপনার মুখ থেকে যে কোনো পেছনের গল্প আছে কিনা। এটার পেছনে একটা না, অনেকগুলা গল্প। মানুষ মনে করতো যে আমার অনেক রিলেশনশিপ ছিল, সো ওইখান থেকে এক্সপিরিয়েন্স, না, অনেক ওরকম না। মেয়েরা নর্মালি একটা ছেলের সাথে কথা বললে দেখা যায় ইমোশনাল ব্ল্যাকমেল করে, যে আমি আর থাকতে পারতেছি না তোমার সাথে, বা বাবা রাজি না বিয়ে দেওয়ার জন্য। সো একটু ইমোশনাল ব্ল্যাকমেলটাকে ফানি ওয়েতে যদি আমি প্রেজেন্ট করি, দেখা যায় রিয়েল লাইফে এটা মানুষজন সিরিয়াস হয়ে যায়, খুব খ্যাপাখ্যাপি করে। তো আমি ওই বিষয়টাকে জাস্ট ফানি ওয়েতে প্রেজেন্ট করছি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মেয়েটা কখনো নিজের ক্ষতি করবে না, ইভেন ছেলেও করে না, সাধারণত একটা ছেলেও নিজের ক্ষতি করবে না, জাস্ট হয়তো বলার জন্য, ভয় দেখানোর জন্য। বিষয়গুলো রিয়েল লাইফে যাতে সিরিয়াস না হয়, ফিউচারে যদি কেউ এরকম কোনোদিন করে, যদি এই ভিডিওটা শুনে থাকে, আমার মনে হয় যে আর কখনো কেউ সিরিয়াস হবে না। সো সবকিছুই লাইটলি নিবে, ফান ওয়েতে নিবে। সো এটা আমার রিয়েল লাইফের সাথে কিছুটুক মিল, বাট আমি ওইটাকে একটু মানে একটু রস টস মিশাই টিশাই ভাবে প্রেজেন্ট করে আর কি। এবং আমার কাছে মনে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনি যদি হয়তো এক ধরনের দায়বদ্ধতা থেকে যদি বলতেন যে প্লিজ আপনারা এইভাবে কখনো ভাববেন না, আত্মহত্যার বিষয়টি কখনো মাথায় রাখবেন না, সেটা হয়তো কতটা মানুষের কাছে পৌঁছাতো। তার চাইতে যখন আপনি একটু মজা করে বলছেন, হয়তো একটু ভিন্নভাবে মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন, তখন হয়তো সেটা অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আপনি কি বলবেন? মানে যেটা আমাদের ইভেন আমরাও ছোটবেলা থেকে, যেমন আমাদের যদি কি একটু পজিটিভ কথা বলতো, আমরা চিন্তা করতাম কেন এই কথাটা শুনবো, আমার লাইফ আমি যা ইচ্ছা তা করবো। বাট ফানি ওয়েতে যদি প্রেজেন্ট করে, আমার লাইফ থেকে আমি অনেক কিছু শিখছি। ইনফ্যাক্ট আমি আমার সারাউন্ডিংস থেকেও দেখছি, যারা ভিডিওগুলো দেখছে অনেক কমপ্লিমেন্ট পেয়েছি যে আপনার ভিডিও দেখে এখন আমি ঝগড়া করা বন্ধ করে দিছি। আরেকজন হয়তো বলতেছে আপনার ভিডিও দেখে আমার গার্লফ্রেন্ড অনেক আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, বাট আমি এখন ফানি ওয়েতে নেই, আমাদের রিলেশনশিপ অনেক স্মুথ। সো আমার কাছে আরো পজিটিভ লাগছে যে আমি আরো কন্টেন্ট এরকম দেওয়া উচিত, আমাকে ভালো কিছু ডেলিভার করা উচিত। সো আমি মনে করি যে হিউমারটা থাকা দরকার। সো তার মানে হচ্ছে যে শুধুমাত্র মানুষকে হাসানোটাই আসলে কখনো মূল উদ্দেশ্য ছিল না, এটার সাথে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এমন কোনো বিষয়কে উঠিয়ে নিয়ে আসা যেটা আসলে এই হাসির মাধ্যমে আসলে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এক্স্যাক্টলি। আচ্ছা, সো সেই জায়গা থেকে কি আপনারা আর আমাকে আরেকটা উদাহরণ বা কোনো একটা বিষয় নিয়ে যদি একটু করে কথা বলেন যে এরকম কোনো একটা সমস্যা আপনাদের চোখে পড়েছে, তখন সেটা আসলে বাংলা টকিং টমের মাধ্যমে আপনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। যেমন পড়াশোনা নিয়ে আমাদের যেটা বাংলাদেশে একটু সেক্টরে একটু প্রবলেম হচ্ছে যে আপনার এডুকেশনে মানুষ জানে না আসলে কি পড়বে, সবাই একদিকে ঝুঁকে যাচ্ছে, বিবিএ বিবিএ বিবিএ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন জবের জন্য যাচ্ছে, তাদের দেখা যাচ্ছে যে এক্সপিরিয়েন্সটার জন্য প্রিফার করে বেশি, যে আপনি কি 3 বছর এক্সপিরিয়েন্স, আপনি কি 5 বছর এক্সপিরিয়েন্স। এডুকেশন তো হয়তো প্রেফারেন্সে থাকে, বাট খুব মাইনর পয়েন্টে থাকে। সবাই বিবিএ এর দিকে ঝুঁকে যাচ্ছে। সো আমি এরকম একটা ভিডিও করছিলাম যেখানে মানে বিবিএ যে লাইফের সবকিছু তা না, গ্রাজুয়েশন দরকার। ইট কুড বি
ইন ফ্যাশন ডিজাইনিং, যে কোনো কিছুতে হতে পারে, ফটোগ্রাফিতে গ্র্যাজুয়েশন হতে পারে, নট অনলি বিবিএ। কারণ আমি যদি এখন বিবিএ পরে আমি যদি চিন্তা করি যে টিভিতে কাজ করতে চাই বা রেডিওতে কাজ করতে চাই, সেখানে আমার বিবিএ থেকে বেশি প্রেফারেন্স দিবে আমার এক্সপিরিয়েন্সটাকে, আমি কতটুকু কাজ জানি। সো ওই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি যে শুধু একটা সেক্টর না, ডিফারেন্ট সেক্টরে যাতে মানুষ ডাইভার্ট হতে পারে, যেটা ইনফ্যাক্ট সাকসেসফুলও হয়েছে অনেক ক্ষেত্রে, অনেক বাবা মারাও শুনছে। সো এখন হয়তো আমি জানি না, বাট আমার সার্কেলের অনেকে দেখতেছি যে আপনার ডিফারেন্ট সেক্টরে পড়াশোনা করতেছে, যেটা আগে হয়তো আমি এক্সপেক্ট করতে পারতাম না যে তারা এটা করতে পারে। সো এটা আমার জন্য পজিটিভ অনেক। খুবই ভালো লাগলো শুনে যে আপনি সামাজিক দায়বদ্ধতার জায়গাগুলিও মাথায় রাখেন মানুষকে হাসানোর জন্য, পাশাপাশি হচ্ছে যে মজা তো থাকছেই আর কি। আমরা একটু করে আবার সাজিয়ার কাছে যেতে চাই। সাজিয়া, আপনি ভাইস প্রেসিডেন্ট, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ওয়ার্ল্ড মেরিট এবং ইউএন, এবং আমি শুনে খুব অবাক, আমি আপনার বায়োগ্রাফি দেখছিলাম যে প্রায় 6,000-এর উপর মানুষ অ্যাপ্লাই করেছিল, সেখান থেকে আপনি একমাত্র বাংলাদেশি যিনি ইউএন এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। আমাদেরকে একটু করে বলবেন সেই ভালো লাগাটার কথা, নিজের দেশকে যখন ওইরকম একটা জায়গায় প্রতিনিধিত্ব করেন, কেমন ছিল অনুভূতিটা? ওটা ওটা আসলে স্পিচলেস ছিলাম আমি, আসলে বলে বোঝানো যাবে না। এটা ইটস অ্যান অ্যামেজিং ফিলিং যে যখন মানে মেইনলি আমাদের ফ্ল্যাগটা যখন হাতে নিয়ে আমি দাঁড়াই জাতিসংঘে, ওই মোমেন্টটা অ্যাকচুয়ালি ওটা ভোলার মতো না, ওটা অনেক ডিফারেন্ট ছিল। আর আরেকটা যেটা যে হয়তো আহ, জিনিসটা আমি একা সিলেক্ট হওয়ার ব্যাপারটা এত আমি ব্র্যাক করবো না জিনিসটা, ম্যাটারটা হচ্ছে আরো অনেকেই আসতে পারতো। বাট আমরা আসলে ওই জার্মান ভাইয়া যেটা বললো যে অনেকে বিবিএ পড়ছে, একটা সাইড নিয়েই পড়া, ওইটাতেই ফোকাস করছে বা কিছু। বাট আমার মনে হয় যে সবার ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র করা উচিত। লাইক কেউ বিবিএ পড়ছে, সে পাশাপাশি একটা এক্সট্রা কারিকুলাম করতে পারে। আমি কিন্তু এক্সট্রা কারিকুলামের জন্যই আজকে এই জাতিসংঘে যাওয়া। সো আমার জায়গায় আমি সবাইকে এই জিনিসটা অ্যাডভাইস করব, সবসময় করি সব প্রোগ্রামে, ওইটা হচ্ছে যে সবাই যেন পড়াশোনার পাশাপাশি ডিফারেন্ট এই জিনিসগুলি, যেমন আরমান ভাই আজকে টকিংটা করছে, সে কিন্তু একটা সোশ্যাল মেসেজ দিচ্ছে সোসাইটিকে। সো আমি এরকম চাবো যে আমার সাথে যারা যারা আমার ক্লাসমেটসরা আছে বা যারা ইয়াং জেনারেশন আছে, এরা সবাই যেন ডিফারেন্ট কিছু করলে যখন ওরা ওদের কান্ট্রিকে ওরা প্রতিনিধিত্ব করতে পারবে বাইরের দেশে গিয়ে, ওইটা আসলে একটা ডিফারেন্ট একটা ফিলিং হবে। কারণ তার কথাটা তখন মানুষ শুনবে, সে যেই মেসেজই দিতে চাবে দেশের জন্য, ওটা সবাই মানুষ শুনবে আর কি, জিনিসটা ফলো করবে তাকে। বাহ, খুব খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আরমান ভাই, আপনি যদি এর সাথে একটু করে যুক্ত করেন যে যখন আসলে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কথাগুলো উঠে আসলো, রাইট? সো আমার কাছে না, আমি একদম পুরোপুরি একমত। আমার কাছে মনে হয় যে আমি ছোটবেলায় একটু করে স্কাউটিং করতে চাইতাম, বরং বাধ্যতামূলক করে দেওয়া উচিত রীতিমতো, যে আসলে এক্সট্রা কারিকুলার করা উচিত। তাতে হয় কি যে একটা ছেলে আসলে বই পড়ার সুযোগ পাচ্ছে, এই যে সাজিয়ার মতো ইউএনএ যাওয়ার সুযোগ পাচ্ছে, আপনি বাংলা টকিং টম নিয়ে কাছেন, এগুলো আসলে ভিন্ন ভিন্নভাবে কিন্তু আমাদের এই তরুণ প্রজন্মকে ভিন্নভাবে আসলে তৈরি করছে। আপনি কি মনে করছেন? আমার কাছে ডেফিনেটলি এটা মনে হয়, কারণ যেমন আপনার সেক্টর অনেক ভ্যাস্ট, যেটা আপনি ডেভেলপ করছেন বাংলাদেশের জন্য। সো এই জিনিসগুলো বাংলাদেশে আমার কাছে এখনো মনে হয় একটু কম, এগুলো আরো এনরিচ করা উচিত। ইউনিভার্সিটি থেকে শুরু করে, ইনফ্যাক্ট এটা স্কুলিং থেকে শুরু করা উচিত। যে একটা বাচ্চাকে আমরা এখনো এটা ফেস করি যে বাচ্চাদেরকে প্রেশার দেওয়া হয় এক্ষুনি তোমার A+ পেতে হবে, 100 নিতে হবে, যেটা আমি পুরোপুরি ডিসঅ্যাগ্রি করি। এডুকেশনটা জাস্ট বই থেকেই যে আমি নিতে পারবো নট নেসেসারি। আমি নেট থেকে অনেকে মানে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ইউজ, একটা মিসইউজ। সো আমি যদি নেটটাকে ইউজ করি, এটা আমার জন্য অনেক পজিটিভ, যেটা আমি চেষ্টা করছি করার ভালো ওয়েতে, প্রোডাক্টিভ কিছু দেওয়ার। সো মানুষজন যদি বই পড়ুক, অবশ্যই একটা সার্টিফিকেট তাদের দরকার লাইফের জন্য, বাট পাশাপাশি চেষ্টা করুক এমন কিছু করতে যেটা মানে ওয়ার্ল্ডের জন্য সে একটা ডিফারেন্ট একটা আইডেন্টিটি হবে। আমি একটা ছোট একটা স্টোরি বলবো। আমি যখন মালয়েশিয়ায় পড়াশোনা করতাম, তো আমার এক্সামের টাইমে আমাকে বলছিল যে একটা মিনিট ফিশে অনেকগুলি ফোন আসছে, একটা ফোন নিয়ে নিয়ে একজন দর্শক আছেন আমাদের সাথে। কে আছেন ফোনে? ভাই আসসালামু আলাইকুম, আমি রাজু খান বলছিলাম। ভাই অনেক ভালো লাগতেছে আপনার কথা শুনে। আজকে অনেক বড় একটা বিষয় নিয়ে কথা হচ্ছে টকিং টোন হিসেবে। মানুষকে আসলে একটা মেসেজ দেওয়ার জন্য জাস্ট একটা ওয়ে দরকার, জাস্ট একটা ওয়ে উনি ইউজ করে দিছে। আর এত বড় একটা জিনিস করতেছে যে এডুকেশন এমন একটা সিস্টেম যে আমরা সবাই আসলে বলি বিবিএ করব, বিবিএ করে এই ভার্সিটি ওই ভার্সিটি এই ভার্সিটি, আদার্স জিনিসের উপর থেকে কেন জানি এখনকার ছেলেদের যে ফ্যাশনেবল জিনিসগুলো ওরা, অনেকে আছে ফটোগ্রাফি নিয়ে করে, অনেকে আছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে করে, অনেকে আছে গ্রুপ স্টাডি করে। বাট এখন আমরা কিরকম কেন জানি না, শুধু একটাই জিনিসের কারণে ছুটছি যে বিবিএ বিবিএ বিবিএ। ঠিক আছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট
করার মতন এরকম তো আমি কোনো লোক দেখি না আজ পর্যন্ত শুনলো। উনিও অনেক বড় একটা উদ্যোগ। আর ম্যামের কথা তো অসাধারণ বলতে হয়, যে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে একটা জায়গায় আপনার দাঁড়ানি ওয়ার্ল্ডের, এটা অনেক বড়, এটা অনেক বড় একটা প্রাউড অফ ফিলের ব্যাপার। এটা সবার ভাগ্যে কিন্তু জোটে না। জি সেটাই, এবং আমরা বিশ্বাস করি যে আরমান উল হকের মতো, সাজিয়া আফরিনের মতো আরো তরুণরা বাংলাদেশকে দিন দিন ভিন্ন স্থানে আসলে নিয়ে যাবে। আরমান ভাই, আমরা আবারও ফিরবো আপনার সেই মালয়েশিয়ার গল্পে, কিন্তু আমাদের একটা বিজ্ঞাপন বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা ফিরছি। প্রিয় দর্শক, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন স্টুডিওতে আরমানুল হক এবং আমাদের সাথে স্কাইপে আছেন সাজিয়া আফরিন। আরমান ভাই, যে গল্পটা আমরা আসলে বিরতির আগে শুনতে পারিনি, যে আপনি মালয়েশিয়াতে, আচ্ছা রাইট, মালয়েশিয়াতে আমি এক্সামের আগে আমার পিয়ানো মেজর ছিল। সো পিয়ানো এক্সাম যখন দিব আমি ভাবছিলাম যে নিজের একটা পিস যেটা আমি নিজে কম্পোজ করব। সো আমি এটা কম্পোজ করে আমি ভাবছিলাম এক্সামে ওইটাই দিব আমি। যদি আমাদের রিকোয়ারমেন্টস ছিল যে এই যেমন ধরেন বেথোভেনের মিউজিক প্লে করতে হবে। সো আমি যেদিন এক্সাম ডে আমি গিয়ে আমার যে মিউজিক টিচার ছিল তাকে আমি বলছিলাম যে আচ্ছা আমি কি আমার পিসটা আমি প্লে করতে পারি? বলেন না, এটা তো এক্সাম, সো তোমাকে বেথোভেনই প্লে করতে হবে। তো আমি বললাম যে আমি তো মানে ইউনিভার্সিটি থেকে বের হয়ে আমি আরমান হব, আমি তো বেথোভেন হব না। সো ইউ নিড টু লিসেন যে আমি কি বাজাইতে পারি বা আমি কি কম্পোজ করতে পারি। সো আমার না খুব ইরিটেটিং লাগছে, এন্ড আমি ওইদিন এক্সামও দেই নাই, আমি ওই সেমিস্টার ড্রপ করে দিছি যে জাস্ট বিকজ যে আমি কেন আরমান কি কম্পোজ করতেছে সেটা কেন শুনতে চায় না। সো আমার আগের থেকেই এডুকেশন থেকে আমি বেশি প্রিফার করছি যে মানে নিজের উপরে বিশ্বাস করা যে আমি কি পারি, আমার কনফিডেন্স লেভেল যদি ঠিক থাকে। সো আমি মনে করি যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবো আমি, যেটা আমি এখনো ইনফ্যাক্ট সবাইকে আমি সেটাই সাজেস্ট করি যে নিজে যা পারো সেটা শো করো। ডেফিনেটলি একটা শিখার জন্য একজনকে ফলো করব, বাট প্রমাণ করার ক্ষেত্রে আমি চাই যে প্রিফার করবো যে আমারটা শুনতে মানুষ। আমি এটার সাথে একটু যুক্ত করতে চাই। আমরা বলি যে আসলে যখন আসলে আমরা কোনো মিউজিশিয়ানের মিউজিক শুনি, আমরা কিন্তু মিউজিকটা শুনে বুঝতে পারি যে হয়তো এটা জেমসের মিউজিক বা আয়ুব বাচ্চু বা কারো একজনের। সো আমি কেন সবসময় আরেকজনের মতো হতে চাইবো, কেন আমি আসলে নিজের মতো করে হতে চাইবো না, এবং নিজের প্রতি সেই বিশ্বাসটাকে সেটা নিয়ে কাজ করবো না। Exactly. So আমার মনে হয় যে এটা খুব জরুরি, পড়াশোনা করার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সহ প্রথম বোঝাপড়াটা আসলে নিজের সাথে করা আমাকে দিয়ে হবে, এবং আমি আসলে ভিন্নভাবে সবকিছু করতে মানে চাই। এক্সামটা যদি প্রত্যেকটা ইভেন স্কুলেও যদি এক্সামটা হয় যে পড়াবে সবারটাই, এন্ড অফ দ্য ইয়ার যখন এক্সাম হয় তখন যাতে আমি চাই একদম স্কুল লাইফ থেকে যে ওই বাচ্চাটা নিজে কি পারে, এত কিছু পড়াশোনা করে কি শিখলো, তার একটা আইডিয়া, ওইটা যাতে এক্সামে আসে, নট যে সারা বছর মুখস্থ করে গেল ওইটা আবার লিখলো। সো সেম থিং সৃজনশীল পদ্ধতি, যেটা বোধহয় এখন আমাদের শিক্ষা মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে যুক্ত হয়েছে। নিশ্চয়ই আশা করছি যে সামনে আরো মজা করে নিশ্চয়ই সেটা থাকবে। আরমান ভাই, আপনি একটি বেসরকারি রেডিও স্টেশনে অনুষ্ঠান প্রধান হিসেবে আছেন, রেডিও ধ্বনিতে। সো একটু করে জানতে চাইবো যে রেডিওটা তো এখন দেখারও একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সো আপনি কি মনে করেন, রেডিওর যে একটা ব্যাপার ছিল, একটু রেডিও শোনা একটা ক্লাসিক্যাল ব্যাপার, সো সেই জায়গা থেকে যে এখন দেখার বিষয়টা, এটা কি যুগের সাথে তাল মিলাতে গিয়ে কি আমরা আসলে আমাদের মূল মজাটা নষ্ট হয়ে যাচ্ছে? আপনার দৃষ্টিতে কি? আমি রেডিও ধ্বনির কথা যেহেতু আসছে, আমি জাস্ট এটা যে ম্যানেজিং ডাইরেক্টর রাশিদুল হোসেন চৌধুরী রনি, উনি সুপার ক্রিয়েটিভ একটা মানুষ, এবং ওনার মধ্যে কোনো এমন কিছু নাই যে উনি বলে যে না এটা করা যাবে না ওটা করা যাবে না। ইনফ্যাক্ট আপনি দেখেছেন শোগুলো আমাদের প্রচুর ফ্রিডম দেওয়া। So, আমরা চিন্তা করছি যে এখন সবকিছু তো ডিজিটাল ওয়েতে চলে আসছে, স্টার্টিং ফ্রম ফেসবুক, টুইটার, সবকিছু ডিজিটাল ওয়েতে। সো মানুষ অডিও থেকে একটু ভিজুয়ালটাও প্রিফার করে, সো এটা বেশি অ্যাট্রাকটিভ হয়। অ্যাপসের মধ্যে যদি আমরা এখন ধরেন আপনার ভিডিওটা কানেক্ট করি, মানুষ শোনার পাশাপাশি একটু আগ্রহ জাগে যে মানুষটা কথা বলতেছে তাকে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, যদি আমরা অনেক অবজেকশন এরকম পাই যে রেডিও মানে কি, রেডিও তো মানে শুনবো, রেডিও তো মানে দেখা না। বাট যদি মানে অনেকটা হচ্ছে আপনার রসমালাইয়ের মধ্যে যদি একটু দুধ বেশি থাকে, খাইতে একটু মজাই লাগে। সো অনেকটা ভয়েসের সাথে যদি ফেসটা দেখা যায়, অ্যাট্রাকটিভ হয়, তো ডেফিনেটলি আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ, এবং টেকনিক্যাল ওয়েতে আমরা ডিজিটালের দিকে যেহেতু যাচ্ছি, সো ইটস আ পার্ট, আমার কাছে মনে হয় এটা ভালোই। একদম। আর আমার মনে হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে সামাজিক দায়বদ্ধতার জায়গাটাও ঠিক রেখে যে কোনো কিছু হতে পারে এই ফিউশনের যুগে। আনলেস অর আনটিল ইটস নট ভালগার, আপনি কন্টিনিউ করতে পারেন, ভিজুয়ালেও খারাপ লাগবে না, প্রেজেন্টেশন যদি সেম ওয়েতেই হয়। আমার ভাই, আমরা যেহেতু আসলে আপনাকে স্টুডিওতে পেয়েছি, এত কিছুর পরেও বারবার শুধু আসলে আপনার
নিজ কণ্ঠে একটু বাংলা টকিং টম শোনার জন্য আসলে মনটা খুব অস্থির হয়ে আছে। আপনাকে একটু সময় দিচ্ছি, আপনি প্রিপারেশন নিতে পারেন 1 মিনিটের মধ্যে। আমি সাজিয়ার কাছ থেকে একটু ঘুরে আসি এর মধ্যে। সাজিয়া, জি আচ্ছা, আপনি ইউথ লিডার, অ্যাক্টিভ সিটিজেন ব্রিটিশ কাউন্সিলে। আমাদেরকে একটু করে বলবেন যে এই ইউথ লিডারশিপ নিয়ে যখন আপনি কাজ করেন এই অ্যাক্টিভ সিটিজেনের দের জন্য বা অ্যাক্টিভ সিটিজেন তৈরি করার জন্য, সে জায়গায় ছোট্ট করে আমাদেরকে একটু বলবেন কাজের প্রেক্ষাপটটা। আচ্ছা, অ্যাক্টিভ সিটিজেন্স ইউথ লিডারশিপ যেটা আমাদের ব্রিটিশ কাউন্সিল এটা অর্গানাইজ করে। সো ব্রিটিশ কাউন্সিল অনেক সময় এটা ডিরেক্টলি অর্গানাইজ করে না, যেমন ডেমোক্রেসি ওয়াচ হেল্প করে ওদের অর্গানাইজ করা নিয়ে, বা জাগো হেল্প করে। এরকম অনেক অর্গানাইজেশন আছে যারা ব্রিটিশ কাউন্সিলকে হেল্প করছে এগুলো অর্গানাইজ করা নিয়ে। সো আমি করেছিলাম ডেমোক্রেসি ওয়াচের আন্ডারে, এটা 4 ডেজের একটা প্রোগ্রাম ছিল, এটা এখনো হয়। সো আমার ফ্রেন্ডরাও যখন করতে চায় বা কিছু, আমি ওদেরকে লিংক দেই যেন ওরাও এটার মধ্যে যেতে পারে। সো এরকম অনেক অপরচুনিটিস আছে আমাদের আশেপাশে। এই 4 দিনের প্রোগ্রামে যেটা শেখানো হয় যে একটা লিডারের মধ্যে কি কি কোয়ালিটিস থাকবে। লাইক একটা লিডার, সে যে একটা লিডার, এটা নেসেসারি না যে একটা লিডারই সবসময় গিয়ে এগিয়ে যাবে, কথা বলবে, বা তাকে মাইকটা হাতে নিয়ে কথা বলতে হবে এরকম কিছু। বাট দিস থিং ইজ নট লাইক দ্যাট। মানে লিডার সবসময়, লিডারটা এমন হতে পারে যে সে বাকি সবাইকে মোটিভেট করবে যেন সে আগে গিয়ে সে মাইকটা ধরে। এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া একটা লিডারের কাজ হতে পারে। সো এরকম অনেক ডিফারেন্ট অনেক স্পেশাল অনেক কিছু ইস্যুস ছিল যেগুলো আমরা শিখতে পারি ডেমোক্রেসি ওয়াচ থেকে। সো লিডারশিপ যে স্কিলস গুলি ওগুলি মেইনলি আমরা শিখি অ্যাক্টিভ সিটিজেন্স থেকে। সো এটা অনেক ভ্যালিউ অ্যাড করেছে, এটা আমাদের একটা মানুষ হিসাবে একটা ভ্যালিউ অ্যাড করেছে। প্লাস যেখানেই যাই এটা আমি একটা নতুন অপরচুনিটিও পাচ্ছি আমি এই লিডারশিপ কোর্সটা থাকার কারণে। আমার আমি বলবো এটা অনেক ইম্পর্টেন্ট। খুবই ভালো লাগলো সাজিয়া আপনার মুখে এই ধরনের কথা শুনে। আমি ব্যক্তিগতভাবে খুব অনুপ্রাণিত হলাম। আমি নিশ্চিত অনেক তরুণও নিশ্চয়ই আপনার কথাগুলো শুনে অনুপ্রাণিত হয়েছে। আরমান ভাই, ফিরতে চাই, সময় শেষ। এই সুযোগটা আমি আসলে একদমই হাতছাড়া করতে চাই না। আপনার কাছে অনুরোধ, যদি আমাদের আমি মেয়েটার ভয়েস থেকে আমি ভাবির ভয়েসটা করি। ভাবির ভয়েস বলতে যদি একটু টেকনিক্যাল বিষয় আছে, এটাতে কম্পিউটারে কিছু শিফট করা হয় ভয়েস। তো যেইভাবে আমি রেকর্ডটা করি যেই ভয়েস, আমি সেই ভয়েসটা দিচ্ছি। আচ্ছা। টেকনিক্যাল আমরা না যাই। যেমন ধরেন ভাবি যদি হয়, হ্যালো ভাবি, জানেন তো না, শুনেছেন তো আপনার ভাই তো এসেছে, চা খাবে, এই ভয়েসগুলো দিয়ে দিয়ে চেঞ্জেসগুলো। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এটা তো আসলে একটু আপনাদের মিউজিক অ্যাড করার বিষয় আছে, অনেক টেকনিক্যালি একটু কাজ করার বিষয় আছে। তারপর আপনি যে অনুরোধটা রেখেছেন সেটার জন্য একটা ধন্যবাদ দিতে চাই। আর ভাই, কথাই উঠে আসলো আসলে, এবং আমি নিজেও যেহেতু আসলে ব্যক্তিগতভাবে জানি আপনি মিউজিক কম্পোজ করেন। সো মিউজিক কম্পোজার, একটা প্রাতিষ্ঠানিকভাবে একটা প্রতিষ্ঠানের সাথে আপনি প্রোগ্রাম হেড হিসেবে আছেন, বাংলা টকিং টমের জন্য সময় দিচ্ছেন। আপনার কি মনে হয় যে আসলে এই ব্যালেন্সটা কিভাবে করেন, এবং কোনোটার জন্য কি কোনোটা ক্ষতি সম্মুখীন হচ্ছে? ধরুন হয়তো বাংলা টকিং টম করতে গিয়ে মিউজিক করার সময় পাচ্ছেন না, বা মিউজিক করতে গিয়ে হয়তো রেডিওটা ঠিক মতো দেখা হচ্ছে না। আমি ক্ষতি বলবো না, বাট রেডিও ধ্বনির আমাকে যেই প্ল্যাটফর্মটা দিছে কাজ করার জন্য, আমি ডেফিনেটলি কিছু কম্প্রোমাইজ করছি লাইফে, যে এটা একটু কম করব, ওইটা একটু কম করব। মিউজিক তো আমার সবসময় থাকবে, কারণ আমি এখনো টিভিসির কাজ করি বা জিঙ্গেলের কাজ করি। বাট রেডিও ধ্বনির জন্য আমার সবচেয়ে বেশি এফোর্ট দিচ্ছি আমি। ইনফ্যাক্ট যতদিন আমি জানি না, এটা আমার মনে হয় যে আমি যতদিন বেঁচে আছি, রেডিও ধ্বনি যতদিন থাকবে, আমি অন্য কাজগুলো একটু কম করবো, অ্যান্ড রেডিও ধ্বনির জন্য সবচেয়ে বেশি টাইমটা দিব, এফোর্টটা দিব। সেখানে মিউজিকও করছি, টকিং টমও করছি, এবং রেডিও ধ্বনির কাজও করছি। সো আপনি আসলে এক ধরনের ব্যালেন্স করেই চলছেন, ওইখানেই করতে পারছি। এবং আমরা একদম শেষের দিকে আছি, কিন্তু আমি আসলে কোনোভাবে এই সুযোগটাও হাতছাড়া করতে চাই না যে আপনার একটা ছোট গান যদি আমরা আপনার কাছ থেকে পাই। আমার গান আমার খুব লজ্জা করে। সরি, এটা লাইভ, সো আপনাকে আমার গান করব না, আমি অন্য একটা গান করব যেটা আমি পছন্দ করি। আচ্ছা, খুব হ্যাঁ, বাজে গলায় হলে হবে, তাও চলবে। আমি চোখ বন্ধ করে নিব, লজ্জা হ্যাঁ, লাগে। কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। চোখ বন্ধ করব? যেভাবে আপনি কমফোর্টেবল। জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তোমার চোখের পাতা নাচে না। এতটুকুই। অনেক অনেক গলা অনেক অনেক যাচ্ছে না। ভালো লাগলো, অনেক ভালো লাগলো। আমরা একদম শেষ মুহূর্তে আছি, আপনি যদি দর্শকদের জন্য কিছু বলতে চান। দর্শকদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে, আমার লাইফের সবচেয়ে বড় 4টা মানুষ। আমার মা, যে অনেক কষ্ট করছেন, আমার বাবা, আমার ভাই এবং আমার ওয়াইফ।
এবং ডেফিনেটলি রাশেদুল হোসেন চৌধুরী রনি, এই 5 জন মানে লাইফে ব্যাকআপ লাগে, কিছু মানুষের ব্লেসিংস লাগে। সো এই 5টা মানুষ আমার লাইফের অনেক ইম্পর্টেন্ট। আমি তাদের সবসময় সম্মান করি এবং শ্রদ্ধা করি। দেখে আমি হয়তো যা চাই বা যা কাজ করতে চাই আমি অনেক আগাচ্ছি সেইভাবে, যেটা আমি বিশ্বাস করি আর কি। সো ব্লেসিংস বাপ মায়ের অনেক দরকার, এবং যেই মানুষটার সাথে কাজ করবে তাকে প্রপারলি বিশ্বাস করা এবং তার বিশ্বাস না ভাঙা, সেইভাবে যদি মানুষ একটা ডাইরেকশনে চলে, আমার মনে হয় সাকসেস ডেফিনেটলি আসবে। খুব ভালো লাগলো আরমান ভাই। আমরা শেষ মুহূর্তে আছি, সাজিয়া ছোট করে যদি কিছু অ্যাড করতে চান দর্শকদের জন্য। আচ্ছা, আমি থ্যাংক ইউ দিতে চাই ইনভিটেশনটার জন্য। আমি অনেক কিছু বলতে পারছি, সো থ্যাঙ্কস ফর দ্য প্ল্যাটফর্ম। এন্ড আমি আমার মামি পাপা মানে আমার বাবা মাকে থ্যাংক ইউ দিতে চাই। ইটস বিকজ আমার বাবা মা কখনো কোনো গ্যাপ রাখেনি, কোনো কমিউনিকেশন গ্যাপ রাখেনি আমাদের মধ্যে। সো এই জন্য আমরা অনেক ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি, এন্ড এটা আমাদেরকে একটা মানুষ হিসাবে বড় করার জন্য অনেক অনেক সাহায্য করেছে। সো আমি বলবো যে প্রতি বাসায় বাসায় যেন এরকম একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে, সো দ্যাট যে কোনো বিষয় হোক বাবা মা যেন খোলামেলা তার সন্তানদের সাথে কথা বলতে পারে, তাকে এনকারেজ করতে পারে, বাচ্চাটাও খোলাখুলি তার বাবা মার সাথে কথা বলতে পারে। সো এই এগুলির জন্য আমি অনেক গ্রেটফুল। এন্ড Thank থ্যাংক you. ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ সাজিয়া। থ্যাংক ইউ আরমান ভাই আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ প্রীতি ভাই। প্রিয় দর্শক, কথা বলছিলাম আরমান এবং সাজিয়ার সাথে। আমি ভীষণভাবে আজ অনুপ্রাণিত। সাজিয়ার সূত্র ধরে বলতে চাই, পারিবারিক এই সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। আপনার সন্তানের সাথে যখন আসলে আপনার পারিবারিকভাবে সেই সম্পর্কটা থাকবে, সেই সন্তানই আসলে ভিন্নভাবে আপনাকে ভিন্ন জায়গায় নিয়ে যাবে। একই সাথে আমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটার কথা আমাদের বাবা মাদেরকে অনুরোধ করব, পাশাপাশি তরুণদেরকে বলবো, চেষ্টা করুন পড়াশোনার পাশাপাশি এমন কিছু করা যায় কিনা সেটার মধ্যে আসলে আনন্দ খুঁজে পান, এবং তখনই আসলে আপনি সফলতার দিকে তৈরি হয়ে যাবেন। এবং সামাজিক দায়বদ্ধতার জায়গাটা আমরা একদমই ভুলব না, কারণ আমরা বিশ্বাস করি আরমানের মতো, সাজিয়ার মতো তরুণদের হাত ধরেই বাংলাদেশ এক ভিন্ন জায়গায় পৌঁছে যাবে। আপনিও আমাদের সঙ্গে সবসময় থাকবেন। শুভরাত্রি।